ক্লায়েন্ট যদি আপনাকে কন্টেস্ট উইন করায়, উইন করানোর পরে ক্লায়েন্টকে কোন কোন ফাইলগুলো জমা দিবেন সবাই একটু নোট লিখেন। ক্লায়েন্টকে যে ফাইলগুলো জমা দিতে হবে একটু নোট করে রাখেন। প্রথমে এআই ফাইল, ইপিএস ফাইল, পিএসডি ফাইল, পিডিএফ ফাইল, পিএনজি ফাইল, জেপিইজি ফাইল। এরপরে হলো ট্রান্সপারেন্ট পিএনজি। এই কয়েকটা ফাইল ক্লায়েন্টকে সাবমিট করে দিতে হবে। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমাকে এআই, ইপিএস, পিএইচডি ফাইল দাও, অথবা অনেক সময় ক্লায়েন্ট বলবে আমার জেপিইজি ফাইল লাগবে আর পিএনজি ফাইল লাগবে। অনেক সময় ক্লায়েন্ট বলবে যে আমার এআই ফাইল লাগবে, পিএইচডি ফাইল লাগবে, পিডিএফ ফাইল লাগবে। ঠিক আছে, এরকম অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। তো ক্লায়েন্টের যে ফাইলই লাগুক, পিএনজি লাগুক, পিডিএফ লাগুক, এরপরে এআই ফাইল লাগুক, যে ফাইলটাই লাগুক না কেন, প্রত্যেকটা ফাইলই ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ক্লায়েন্ট খুশি হবে। ক্লায়েন্ট যদি আপনার কাছে এআই ফাইল চাচ্ছে বা পিএইচডি ফাইল চাচ্ছে, আপনি সবগুলো ফাইল দিয়ে দিবেন, ক্লায়েন্ট খুশি হবে। আর ফাইলগুলো এখন সেভ করবেন কিভাবে সেটাই দেখাবো। আমি একটা লোগো নিয়ে আসি। দেখেন এই একটা লোগো। এই লোগোটা আপনি কন্টেস্ট করছেন, কন্টেস্ট করার পরে লোগোটা ক্লায়েন্ট উইন করে দিছে। এখন ক্লায়েন্টকে আপনার এই লোগোটা সাবমিট করতে হবে। সাবমিট করবেন কিভাবে? প্রথমে যে কাজ করতে হবে সেই কাজটা হলো এই যে ফন্ট, আমরা তো ফন্টটা টাইপ করছি তাই না? এই ফন্টটা সর্বপ্রথমে আউটলাইন করে দিবেন। আমার ফন্ট আউটলাইন করা আছে এখানে, ঠিক আছে। ফন্টটা আমরা যখন যে কোনো একটা ফন্ট নিয়ে ফন্টটা টাইপ করব, টাইপ করার পরে যখন আমরা ক্লায়েন্টকে ফাইনালি ফাইলটা দিয়ে দেব, তখন ফন্টটা আউটলাইন করে দেব। আউটলাইন করে দেব কেন? যখন আমরা ফন্টটা আউটলাইন করলাম তখন এই ফন্টটা আর ফন্ট নেই, এটা তখন একটা অবজেক্ট বা শেপে পরিণত হয়ে গেছে। ফন্টটাকে আমরা কি করছি? ভেঙে ফেলছি। যদি আমরা ফন্টটাকে আউটলাইন না করি তাহলে কি হবে? আমরা যখন ক্লায়েন্ট, হ্যাঁ আউটলাইন বলতে তো ক্রিয়েট আউটলাইন, তাই না? হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন। যেমন আমি দেখাই, দেখেন এই হলো আমাদের ফন্ট। এক্সাম্পল ফন্ট নিলাম আমি। আমার লোগো ডিজাইন করা শেষ, ক্লায়েন্ট আমাকে লোগোটা উইন করছে। যখন আমি ক্লায়েন্টকে লোগোটা সাবমিট মানে ফাইলটা দিতে যাব, তখন আমাকে এই যে এখন কি আছে, এই লেখাটা ফন্ট আকারে আছে তাই না? চাইলে এটা আমরা পরিবর্তন করতে পারি, আমরা এটাকে পরিবর্তন করতে পারি, লিখতে পারি অন্য কিছু। কিন্তু ক্লায়েন্টকে যখন দেব তখন আমরা কি করব? এই যে ক্রিয়েট আউটলাইন করে দেব। এটা কেন করে দেব?
আমার এটা হলো নেক্সাবল ফন্ট, আমি এই ফন্ট দিয়ে লোগোটা ডিজাইন করছি। এখন এই ফন্টটা ক্লায়েন্টের কম্পিউটারে নাও থাকতে পারে, ক্লায়েন্টের কম্পিউটারে নাও থাকতে পারে। যদি ক্লায়েন্টের কম্পিউটারে বা ক্লায়েন্ট যে কম্পিউটারে এই লোগোটা ওপেন করবে, ফাইলটা ওপেন করবে, সেই কম্পিউটারে যদি ফন্ট না থাকে তখন এই ফন্টটা নষ্ট হয়ে যাবে, ফন্টটা মিসিং দেখা যাবে, এই ফন্টটা মিসিং দেখাবে। লোগোর আসল যে এই ফন্টটা আর থাকবে না, মিসিং দেখাবে, হয়তো অন্য কোনো ফন্টে পরিবর্তন হয়ে যাবে, এই সমস্যাটা হবে। আর আমরা যদি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেই, ক্রিয়েট আউটলাইন করে দিলে এখন তো এটা একটা অবজেক্ট বা শেপে পরিণত হয়ে গেছে, এখন এইটা আর মিসিং দেখাবে না, কেননা এটা তো আর ফন্ট নেই। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? কি ব্যাপার? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এই একটা কাজ, ফন্টটাকে কি করতে হবে? ক্রিয়েট আউটলাইন করতে হবে। আর আরো একটা কাজ, সেটা হলো এই যে বুঝতে পারছি, ক্লিয়ার। হ্যাঁ, এরপরে আরো একটা কাজ করতে হবে, সেটা হলো মনে করেন এই যে আমি একটা লাইন নিছি, এর মাঝে একটা লাইন ছিল, তাই না? এই যে এই একটা লাইন ছিল এর মাঝে, কিন্তু এই লাইনটা কি অবস্থায় আছে? স্ট্রোক অবস্থায় আছে। আমরা এটাকে এর আগে স্ট্রোক নিয়ে আলোচনা করছিলাম যে স্ট্রোকটাকে কেন আউটলাইন করে দিতে হয়। যদি স্ট্রোক থাকে, এটা ছোট বড় করলে স্ট্রোকটা এই যে নষ্ট হয়ে যাবে, কত মোটা হয়ে গেছে, তাই না? এটা ছোট করার কারণে এই যে দেখেন স্ট্রোকটা আছে, এটা যখন আমি ছোট করলাম কত মোটা হয়ে গেছে, দেখছেন? আর আমি যদি এটাকে আউটলাইন করে দেই, অবজেক্ট থেকে পাথ, এরপরে আউটলাইন, এবার দেখেন আমি যদি এটাকে ছোট করি, দেখেন তো এটা কি এখন আর নষ্ট হয়েছে? নষ্ট কিন্তু হয় নাই। কথা বলেন একটু। জি ভাই, নষ্ট হয় নাই। হ্যাঁ, এই জন্য আমরা স্ট্রোক নিয়ে যদি কোনো কাজ করে থাকি ডিজাইনের মধ্যে, যেমন এই যে এখানে একটা স্ট্রোক নিয়ে, এই লেখার মাঝে একটা স্ট্রোক নিয়ে কাজ করছি, আমরা যদি ডিজাইনের মধ্যে এরকম কোনো স্ট্রোক নিয়ে কাজ করতে থাকি, তাহলে ক্লায়েন্টকে ফাইলটা দেওয়ার আগে আমরা অবজেক্ট থেকে এরপরে আউটলাইন স্ট্রোক করে দেব। এই যে লাইনটাকে আমরা স্ট্রোক থেকে আউটলাইন স্ট্রোক করে দেব। এই দুইটা কাজ সবসময় মাথায় রাখবেন। যদি আমরা এই দুইটা কাজ না করি, তাহলে ক্লায়েন্ট যখন আমার থেকে লোগোটা নিবে, এই স্ট্রোক থাকা অবস্থায় তার অনেক বড় একটা ব্যানারে লোগোটা বসানোর প্রয়োজন, তখন তাকে তো লোগোটা বড় করতে হবে, অথবা ছোট্ট একটা সিমের উপরে বা কোনো কিছুর উপরে ছোট্ট একটু লোগোর দরকার, ছোট্ট জায়গায়। তখন ক্লায়েন্ট যদি এটাকে ছোট করে, তখন কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে যখন ক্লায়েন্টকে ফাইলগুলো জমা দেবো, তার আগে এই দুইটা কাজ অবশ্যই করব। এক হলো ফন্টগুলা ক্রিয়েট আউটলাইন করে দেব, আর স্ট্রোকগুলা আউটলাইন স্ট্রোক করে দেব। দেখেন এই দুইটা কাজ আমাদের করা শেষ। এখন আমাদের ফাইলগুলো, আমরা ফাইলে যাব। সর্বপ্রথমে কি করব, সবসময় মনে রাখবেন ক্লায়েন্টকে যে ফাইলগুলো দিবেন অবশ্যই কালার মোড CMYK থাকবে। আমার এখানে তো RGBতে আছে, আমি RGBটা চেঞ্জ করি। এই যে ডকুমেন্ট কালার মোড, এখান থেকে এই যে CMYK এই যে কালারটা চেঞ্জ করে দিলাম। এবার দেখেন প্রথমেই ফাইলে যাবেন, সেভ এস থেকে মনে করেন আমি ডিজাইন করছিলাম, ডিজাইনটা আমার এই যে ফোল্ডারে আছে, তো আমি এখানে একটা নতুন ফোল্ডার করব, নিউ ফোল্ডার করে এখানে লিখবো ফাইনাল ফাইল। আচ্ছা, এইবার এই ফোল্ডারে আমি এখানে
কোম্পানির নাম লিখে দিতে পারি, এআই ফাইল। ঠিক আছে, সেভ। সেভ থেকে এবার এখানে দেখেন এই যে ইলাস্ট্রেটর সিসি, এখান থেকে আরো অনেক ভার্সনে সেভ করা যায়, যেমন এই যে ইলাস্ট্রেটর 3, ইলাস্ট্রেটর 8, এরপরে দেখেন ইলাস্ট্রেটর CS6। ঠিক আছে, ইলাস্ট্রেটর CS5। ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমাকে ইলাস্ট্রেটর CS6 এ অথবা ইলাস্ট্রেটর 5 এ সেভ করে দাও, তাহলে সেই ফাইলে সেভ করে দিবেন। আর যদি কোনো কিছু না বলে তাহলে আপনারা এই যে ইলাস্ট্রেটর সিসি, এই সিসিতেই সেভ করে দিবেন। ক্লায়েন্টের কাছে যদি ব্যাকডেট ভার্সনের সফটওয়্যার থাকে, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে যে তুমি আমাকে এই ভার্সনের সফটওয়্যারে সেভ, তো যে ভার্সনটা চাবে, যেমন এই যে CS6, আমি এখান থেকে যদি CS6 সিলেক্ট করে দিই, ওকে করে দিলে এই CS6 এ ফাইলটা সেভ হবে। আমি ইলাস্ট্রেটর সিসিতে দিলাম, দেওয়ার পরে ওকে, এই ফাইল আমাদের সেভ কমপ্লিট। এরপরে আমাদেরকে ইপিএস এ সেভ করতে হবে একটা ফাইল। ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস। ঠিক আছে, এক্সপোর্ট এস থেকে সরি ইপিএস ফাইলটা আমাদের সেভ এস এ আছে। আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে এই যে দেখেন এখানে ক্লিক করলে আরো কিছু অপশন শো করতেছে। এখান থেকে এই যে ইলাস্ট্রেটর ইপিএস, এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি যে ফাইল সেভ করব, ফাইনাল ফোল্ডার, সেই ফাইনাল ফোল্ডারে আমার লোকেশনটা দেওয়াই আছে। সো আমরা কি করব, সেভ দিয়ে দেব। সেভ দিয়ে দেওয়ার পরে ঠিক একইভাবে যে এখান থেকে যে ভার্সনে আমরা এআইটা সেভ করছি, সেই ভার্সনে আমরা ইপিএসটাকে সেভ করে দেব। সিসিতে রাখলাম, রাখার পরে এই যে ওকে দিয়ে দিলাম। আমাদের ইপিএস ফাইলে লোগোটা সেভ হয়ে গেছে। এরপরে আমাদেরকে পিএসডি তে সেভ করতে হবে। তাহলে আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এস থেকে এই যে এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে এই যে ফটোশপ পিএইচডি, ফটোশপ পিএইচডি এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এক্সপোর্ট, তারপর সিএমওয়াই কেই থাকবে, এখানে আরজিবি, গ্রে স্কেল, সিএমওয়াই কেই থাকবে। এরপরে রেজুলেশন থাকবে হলো 300 পিপিআই, হাই 300 পিপিআই রেজুলেশন। ঠিক আছে, এরপরে এই যে ফ্ল্যাট ইমেজ আর হচ্ছে রাইট লেয়ার, আমরা রাইট লেয়ারটা ক্লিক করে দেব। ফ্ল্যাট ইমেজ যদি থাকে, এটা থেকে আমরা রাইট লেয়ার ক্লিক করে দেব। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর এদিকে যা আছে তাই, কিছু করার দরকার নাই, ওকে দিয়ে দিলাম। আমাদের পিএইচডি ফাইল সেভ হয়ে গেছে। এবার আমরা কি করব, পিডিএফ এ সেভ করব। ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে এই যে অ্যাডোবি পিডিএফ, পিডিএফটা ক্লিক করলাম, ক্লিক করার পরে সেভ। এবার দেখেন এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো ইলাস্ট্রেটর ডিফল্ট আছে। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখেন নিচে প্রেস কোয়ালিটি, আমরা প্রেস কোয়ালিটিটা সিলেক্ট করে দেব। যেহেতু এটা প্রিন্ট হবে, সেহেতু আমরা প্রেস কোয়ালিটিটা সিলেক্ট করে দেব। পিডিএফ এ সেভ করার সময় আমরা সবসময় প্রেস কোয়ালিটি সিলেক্ট করে দিয়ে এরপরে সেভ পিডিএফ। ওকে, পিডিএফ এ সেভ হয়ে গেছে। তাহলে আমরা কিসে কিসে সেভ করলাম বলেন তো, কেউ একজন বলেন কোন কোন ফাইলে সেভ করলাম। জি ভাইয়া, আমরা প্রথমে সেভ করলাম এআই ফাইল, তারপরে হচ্ছে আপনার পিএইচডি ফাইল, তারপরে আছে আপনার ইপিএস ফাইল, আর হচ্ছে পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল, জি ভাইয়া। এবার আমরা সেভ করব হলো জেপিইজি ফাইলে। যাব ফাইল, ফাইল থেকে
এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। আমরা তো সেভ ফর ওয়েব থেকে জেপিজি সেভ করছি, তাই না? এটা করছি কেন? আমরা যেহেতু এই জিনিসটা ওয়েবে ব্যবহার করছি, অর্থাৎ ক্লায়েন্টকে ওয়েবসাইটের মাধ্যমেই জেপিজিটা জমা দিছি, কিন্তু যখন আমরা ক্লায়েন্টকে ফাইনালি দিতে যাব তখন আমরা এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এখান থেকে জেপিজি সেভ করবো। এক্সপোর্ট অ্যাজ এ গেলাম, যার পরে এখান থেকে এই যে জেপিজি বা জেপিজি এটা সিলেক্ট করে দিয়ে এরপরে ইউজ টু আর্টবোর্ড, ঠিক আছে, এটা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এক্সপোর্ট, দেখেন এখান থেকে কালারটা আরজিবি করে দেব। যেহেতু জেপিজি ইলেকট্রনিক মিডিয়ায় ব্যবহার হবে, সেহেতু আমরা সিএমওয়াই কে আছে এখান থেকে আরজিবি করে দেব। আরজিবি করে দেওয়ার পরে কোয়ালিটি আমরা এখান থেকে হাই ম্যাক্সিমাম আমরা হাই রাখবো, ম্যাক্সিমাম দিলে এমবি অনেক বেশি লাগে, হাই রাখলেই যথেষ্ট, ঠিক আছে, আমরা হাই রাখবো। এরপরে এই যে এখানে রেজুলেশন 300 পিপিআই রাখবো, তারপরে যা আছে আর কিছু করার দরকার নাই। ওকে, আমাদের এটা জেপিজি ফাইলে সেভ হয়ে গেছে। এখন আমরা সেভ করব পিএনজিতে। পিএনজি ফাইলে দুইটা সেভ করতে হবে, একটা হলো এই আর্টবোর্ড সহ একটা পিএনজি, যেমন আমরা এই যে সেভ ফর ওয়েব থেকে পিএনজিতে সেভ করছি, এই আর্টবোর্ড সহ একটা ব্যাকগ্রাউন্ড সহ, এই আর্টবোর্ড সহ ব্যাকগ্রাউন্ড সহ একটা পিএনজি, আর শুধুমাত্র এতটুকু অংশ ব্যাকগ্রাউন্ড ছাড়া ট্রান্সপারেন্সি পিএনজি, যেটা বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করার কাজে লাগে বা বিভিন্ন কাজে লাগে। তো আমরা প্রথমে আর্টবোর্ড সহ একটা সেভ করি। ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপরে এই যে পিএনজি ইউজ টু আর্টবোর্ড, ঠিক আছে, ইউজ আর্টবোর্ড এটাকে টিক মার্ক করে দেব। দেওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে হাই 300 পিপিআই, দেখেন এই যে এই জায়গায় শো করতেছে। আমি যে পিএনজিটা সেভ করতেছি, এই পিএনজিটা এই যে এখানে শো করতে দেখা যাচ্ছে। দেখেন এই যে মাঝখানে লোগোটা আছে আর চারপাশে আর্টবোর্ডটা আছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আরো কিছু অপশন আছে, এই যে ট্রান্সপারেন্ট, এটা যদি আমি ক্লিক করে দেই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, অর্থাৎ শুধুমাত্র এই লোগোটা আছে এখন। আর আমি যদি ব্ল্যাক করে দেই তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, আর যদি আমরা হোয়াইট করে দেই তাহলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। তো আমরা দুইভাবে যেহেতু সেভ করব, প্রথমবারে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে পিএনজি সেভ হয়ে গেছে। এখন আমরা ট্রান্সপারেন্ট পিএনজি সেভ করব, ট্রান্সপারেন্ট পিএনজি। ফাইলে গেলাম, ফাইল থেকে আবার এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। এখন আমরা কি করব, আগের বার পিএনজি সেভ করার সময় আমরা এই যে এখানে ইউজ আর্টবোর্ডে টিক মার্ক দিয়ে দিয়েছিলাম, এই যে এখান থেকে পিএনজি, এরপরে ইউজ আর্টবোর্ডে আমরা টিক মার্ক দিয়ে দিয়েছিলাম। এখন আমরা কি করব, এটা টিক মার্ক তুলে দেব। তুলে দিয়ে এক্সপোর্টে যদি ক্লিক করি, এই যে দেখেন এইবার, আগের বার তো আর্টবোর্ডের পুরো আর্টবোর্ড জুড়েই মাঝখানে লোগোটা ছিল, আর এখন দেখেন শুধুমাত্র এই জায়গায় এই লোগোটা দেখা যাচ্ছে, লোগোর এই যে চারপাশের অংশ এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা এই যে ট্রান্সপারেন্ট পিএনজি করে দেব। ট্রান্সপারেন্ট পিএনজি করে দেওয়ার কারণে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ওটা এখন আছে। তো এইবার আমরা ওকে করে দেব। আমাদের ফাইল সেভ করা কমপ্লিট। এবার আমরা ফোল্ডারে চলে যাই, যে ফাইলগুলো সেভ করলাম, এটা যদি আমরা কেটে দেই। হ্যাঁ বলেন। এই যে কেবল যে এই মাত্র যে সেভ করলেন সেটা একটু দেখতে পাই নাই ভাইয়া, নেট প্রবলেমের জন্য, একটা আরেকবার একটু দেখাবেন? আচ্ছা দেখাচ্ছি। আগে ফাইলে যাই, আমরা একটু পরে দেখাই। হ্যাঁ পল্লব ভাই দেখাচ্ছি। দেখেন এই যে আমরা ফাইনাল ফাইল, এই ফাইনাল ফাইলে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে দেখেন আমরা কি করছি, এই যে এআই ফাইলে সেভ করছি, ইপিএস ফাইলে সেভ করছি, এফ ফাইলে সেভ করছি,
এরপরে এটা হলো ট্রান্সপারেন্ট পিএনজি তে সেভ করছি, পিএইচডি তে সেভ করছি। এরপরে একটা করছি হচ্ছে জেপিইজি তে, আর একটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড সহ আর্টবোর্ড সহ পিএনজি তে। টোটাল কয়টা? 1 2 3 4 5 6 7টা ফাইল। এই দেখেন আমি এআই ফাইলটা যদি ওপেন করি, এই যে আমার এটা এআই ফাইল। ইপিএসটা যদি ওপেন করি, এই যে ইপিএস ফাইল। এরপরে যদি পিডিএফটা ওপেন করি, এই যে পিডিএফ ফাইল। এরপরে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এরপরে ফটোশপ যদি আমরা ওপেন করি, ফটোশপ। এরপরে জেপিইজি, এরপরে পিএনজি। আচ্ছা, এখন এই যে এটা যে ব্যাকগ্রাউন্ড নেই সেটা বুঝবো কিভাবে, আমি দেখাই। এই যে দেখেন এটা তো আমাদের ভেক্টর ফাইল, তাই না? এই যে ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস করি, প্লেসে গেলাম, এই যে আমাদের ট্রান্সপারেন্ট পিএনজি, এই যে এটা ক্লিক করে এই যে প্লেস করে দিলাম। দেখেন আরবারে নিয়ে আসলাম, এটা কিন্তু পিএনজি, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড নেই। এটা কিন্তু ভেক্টর ফাইল না, এটা হলো পিএনজি। পিএনজি কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড নেই। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। সো এটা চাইলে আমরা যে কোনো জায়গায় বসাইতে পারবো। যেমন আমরা যদি এরকম অন্য কালারের একটা পেজ থাকে বা আর্টবোর্ড থাকে, কোনো ডিজাইন থাকে, তাহলে সেখানে আমরা এটা বসাইতে পারবো। এই যে দেখেন এটা সেট, এই যে এখানে নিয়ে এসে অ্যারেঞ্জ টু ফন্ট, দেখেন আমরা অন্য কালারের একটা আর্টবোর্ডের উপরে এটাকে বসায় দিছি। আর আমরা যে এমনি পিএনজি সেভ করছিলাম ব্যাকগ্রাউন্ড সহ, সেটা যদি দেখাই, এই যে প্লেসে গেলাম, প্লেসে যাওয়ার পরে এই যে এটা ব্যাকগ্রাউন্ড সহ, এটা যদি ওপেন করি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু এই লোগোটা চলে আসছে, এর পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। এটাকে যদি এখন আমরা মনে করেন আগের মতো একটা শেপ ক্রিয়েট করি, এই যে শেপ ক্রিয়েট করলাম, এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দেই। দেখেন এই যে পেজ সহ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ এটার উপরে, পেজের উপরে এই লোগোটা আসছে। এখন এটা আগের মতো যেমন স্মুথ ভাবে অন্য একটা কালারের পেজের উপর বসাইতে পারছি, এটা কিন্তু বসাইতে পারবো না। তো এই হলো ট্রান্সপারেন্স পিএনজি আর এমনি পিএনজির মধ্যে পার্থক্য। তো পল্লব ভাই আমি আবারও দেখাচ্ছি, দেখেন এটা হলো আমাদের ভেক্টর ফাইল, ঠিক আছে? ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে? এক্সপোর্ট অ্যাজ এর থেকে এই যে এখানে আমরা পিএনজি তে সিলেক্ট করে দেবো, এই যে পিএনজি তে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আগের বার যখন আমরা পিএনজি সেভ করছি তখন কি করছিলাম, এই যে ইউজ টু আর্টবোর্ড এটাতে ক্লিক করে নিয়েছিলাম। কিন্তু এইবার আমরা কি করব, ইউজ টু আর্টবোর্ড এটা ক্লিক করলে কি হয়, আর্টবোর্ড, শুধুমাত্র আর্টবোর্ড যে অংশ, আর্টবোর্ডের মধ্যে যা আছে তাই সেভ হবে। আর ইউজ টু আর্টবোর্ড যদি আমরা ক্লিক না করি, তাহলে শুধুমাত্র আমাদের যে এই যে লোগোটা আছে সেভ হবে। এখন এই লোগোটা যদি এখানেও একটা থাকে বা অন্য কোনো কিছু এখানেও যদি থাকে, তাহলে এই পুরো অংশ জুড়ে সেভ হবে। আমরা যদি ইউজ টু আর্টবোর্ড করি তাহলে শুধুমাত্র এই আর্টবোর্ড অংশটুকু সেভ হবে, আর্টবোর্ডের উপরে যা আছে তাই সেভ হবে। আর আমরা যদি ইউজ টু আর্টবোর্ড ক্লিক ওই টিক মার্ক না দেই, তাহলে আমাদের এই পুরো অংশে যা আছে, মনে করি এখানে একটা কিছু আছে, এখানে একটা কিছু আছে, তো এই পুরো অংশটুকু সেভ হবে। আমি দেখাই, মনে করেন এই পেজটা রাখলাম, এই যে ফাইলে যাই, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, আমরা ইউজ টু আর্টবোর্ড করে দিলাম না, এক্সপোর্টে ক্লিক করি। এই নামে একটা ফাইল যেহেতু আছে সেজন্য নামটা চেঞ্জ করতে বলতেছে, আচ্ছা নামটা চেঞ্জ করে দিলাম, এক্সপোর্টে ক্লিক করলাম। এই যে দেখেন এই জায়গাটাতে এই যে একটা দেখা যাচ্ছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা,
ভেক্টর গুলো আছে বা যে কোনো ফাইল থাক, ফাইলগুলো আছে যে পুরো অংশ জুড়ে যেখানে সেভ হবে, যেখানে শো করতেছে। আমি যদি হোয়াইট দেই, এই যে দেখা যাচ্ছে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। ঠিক আছে, ক্যান্সেল দিলাম, সেভ করব না। এগুলা থাকা অবস্থাতেই আমি ফাইল থেকে এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট এস, ইউজ টু আর্টবোর্ড টিক মার্ক দিয়ে দিলাম, নামটা চেঞ্জ করি, এক্সপোর্ট দিলাম। দেখেন এখন কিন্তু আর্টবোর্ডে কিন্তু অনেকগুলাই আছে, কিন্তু ইউজ টু আর্টবোর্ড টিক মার্ক দেওয়ার কারণে এই যে শুধুমাত্র আর্টবোর্ডের যে লোগোটা আছে সেটা শো করতেছে। সো এখন আমরা যেহেতু এই অংশটুকু ট্রান্সপারেন্ট পিএনজিতে সেভ করবো, সেহেতু আমাদের এইগুলো রাখা যাবে না, ডিলিট করে দিতে হবে। ডিলিট না করে দিলে এইগুলা সহজ সেভ হবে। এই যে ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, ফাইলে যাই, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এরপরে এই যে পিএনজি ইউজ টু আর্টবোর্ড টিক মার্ক দেওয়া নাই, যদিও দেওয়া থাকে আমরা তুলে দেব। এবার এক্সপোর্ট, সো নামটা চেঞ্জ করি, এক্সপোর্ট। এই যে দেখেন শুধুমাত্র এই লোগোর অংশটুকু এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে হোয়াইট থাকতে পারে, ব্ল্যাক থাকতে পারে, আমরা ট্রান্সপারেন্ট পিএনজি করে দেব, দিয়ে ওকে দিয়ে দিলে, আর এই যে এখানে রেজুলেশন হাই 300 রাখবো, ওকে দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন পল্লব ভাই? জি ভাই, বুঝতে পারছি। কারো কি কোনো সমস্যা আছে এই ফাইলগুলোর মধ্যে সেভ করার মধ্যে? বুঝতে অসুবিধা? আপনাদেরকে দেখাবো ইমেজ ট্রেসিং। ঠিক আছে, অর্থাৎ একটা ইমেজ থেকে এটাকে আপনারা চাইলে ভেক্টরে রূপান্তর করতে পারেন। অর্থাৎ এটা পিকচার আছে, পিকচার থেকে আপনারা ভেক্টর ফাইলে পরিবর্তন করতে পারবেন। এটা তো ইমেজটাকে বলা হয় রাস্টার। ঠিক আছে, রাস্টার ফাইল। আর রাস্টার থেকে আমরা ভেক্টরে রূপান্তর করতে পারি, পরিবর্তন করতে পারি, সেটাই আপনাদেরকে দেখাবো। আমি যে একটা পিকচার নিয়ে আসছি, এটা হলো একটা জেপিইজি। ঠিক আছে, একটা ইমেজ বা একটা পিকচার, রাস্টার ফাইল, আমরা এটাকে ভেক্টর করব। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। কিভাবে আমরা ইমেজ ট্রেসিং করতে পারি? ইমেজ ট্রেসিং এর আলাদা একটা অপশনই আছে। ঠিক আছে, ওখান থেকে ইমেজ ট্রেসিং করা যায়, কিন্তু আপনাদেরকে সিম্পল ভাবে, একদম ইজি ভাবে দেখাই। 2-3 ক্লিকের মাধ্যমে আপনি এই ইমেজটাকে ভেক্টরে রূপান্তর করে ফেলতে পারবেন। দেখেন আমি প্রথমে ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখেন ইমেজ পুরো এই যে অপশন বারে দেখেন এখন কিন্তু নেই। আমি ডিসিলেক্ট করে দিলাম, এখন কিন্তু এখানে ওই অপশনগুলো নেই। যখন আমি ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে ইমেজ ট্রেস একটা অপশন শো করতেছে। তো ইমেজ ট্রেসের পাশেই যে একটা ডাউন অ্যারোর চিহ্ন দেখা যাচ্ছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন শো করতেছে। ডিফল্ট, হাই ফিডিলিটি ফটো, হাই ফিডিলিটি, লো ফিডিলিটি ফটো, 3 কালার্স, 6 কালার্স, 16 কালার্স। ঠিক আছে, এরকম শেডস অফ গ্রে বিভিন্ন অপশন শো করতেছে। তো হাই ফিডিলিটি ফটো আমরা কখন ইউজ করব? যদি একদম হাই রেজুলেশনের কোনো ফটো হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা হাই ফিডিলিটি ফটো। লো ফিডিলিটি যদি একদম রেজুলেশনের কোনো ফটো হয়, সিলেক্ট করে দেব। 3 কালার্স, মনে করেন এই ইমেজের মধ্যে 3-এর অধিক কালার আছে, অর্থাৎ 3-এর কম কালার, 3 কালার বা 1, 2, 3টা কালার আছে, অথবা 2টা কালার আছে, অথবা একটা কালার আছে, সেই ক্ষেত্রে আমরা এই 3 কালারটা সিলেক্ট করব। আর যদি 6টা কালার হয় সর্বোচ্চ, 2টা, 3টা, 4টা, 6টা, 5টা, 6টা পর্যন্ত হয়, তাহলে আমরা 6 কালার সিলেক্ট করব। আর যদি 6-এর অধিক হয়, 16 পর্যন্ত বা 16-র নিচে হয়, তাহলে আমরা এই যে 16 কালার সিলেক্ট করব। এরপরে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, আমাদের এই যে ইমেজটা, এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই না? আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিই। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এখন
পরিবর্তন হয়ে গেছে আমি দেখাই, কন্ট্রোল জেড দিলাম, দেখেন এটা এখন একটা ইমেজ আছে, এটাকে যদি আমরা জুম করি দেখেন ফেটে যাচ্ছে, এই যে দেখেন সাইড দিয়ে দেখেন, এটাকে জুম করতেছি কেন ফেটে যাচ্ছে, এটা একটা পিকচার তাই না, রাস্টার ইফেক্ট, যার কারণে এটা ফেটে যাচ্ছে। আচ্ছা এবার আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে ইমেজটা এখান থেকে যেহেতু এটা সাদা কালো সেহেতু আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা সিলেক্ট করে দিলাম। এবার দেখেন এটা কিন্তু রাস্টার থেকে ইমেজ থেকে ভেক্টরে হয়ে গেছে, এই যে দেখেন জুম করতেছি এখন কি আর ফাটতেছে, যতই জুম করি এখন আর ফাটবে না, দেখেন যতই জুম করি এটা এখন আর ফাটবে না। কিন্তু ভেক্টর হলে এখনো কিন্তু এটা আমরা ফাইনালি ভেক্টর করি নাই, এটা করতে হলে কি করতে হবে, এই যে এখানে এক্সপ্যান্ড একটা অপশন চলে আসছে, ঠিক আছে, এক্সপ্যান্ডে আমরা ক্লিক করে দেব, এখন এটা ভেক্টর হয়ে গেছে। এই যে সিলেক্ট করলাম, এই যে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এখন দেখেন এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এখন এটা আমাদের ফাইনাল ভেক্টর ফাইল হয়ে গেছে। আর এই ইমেজ ট্রেসের ক্ষেত্রে যদি যে ইমেজটা আপনি ভেক্টর করবেন অর্থাৎ রাস্টার থেকে যে ইমেজটা ভেক্টরে পরিবর্তন করবেন, যদি হাই রেজুলেশনের ফটো হয় তাহলে সেই ইমেজটা একদম পারফেক্ট ভাবে ভেক্টরে পরিণত হয়, আর যদি ইমেজটা লো হয়, ঝাপসা হয় বা ঘোলা হয় তাহলে ওই ইমেজটা পারফেক্ট ভাবে ট্রেস করা যায় না। এজন্য ইমেজ ট্রেসের ক্ষেত্রে সবসময় হাই রেজুলেশনের ফটো লাগে। হ্যাঁ বলেন। ভাইয়া একটু আরেকবার একটু দেখাবেন ভাইয়া, আমার আজকে একটু নেটে অনেক প্রবলেম তো, একটু প্যাচেজে আসতেছে আর কি, একটু দেরি করে করে আসতেছে। দেখেন এই একটা পিকচার নিয়ে আসলাম, এই যে একটা পিকচার, এই পিকচারটাকে আমরা চাইলে ভেক্টরে পরিবর্তন করতে পারি। কিভাবে? পিকচারটাকে করব, সিলেক্ট করার পরে এই যে ইমেজ ট্রেস, এখানে যে অপশনটা আছে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিছু অপশন শো করে এখানে। তো আমরা এবার এখানে অপশনগুলো সিলেক্ট করার ক্ষেত্রে একটা জিনিস বিবেচনা করব, বিষয়গুলো মাথায় রাখবো, সেটা হলো যে আমার যে ইমেজটা, এই ইমেজটা কয়টা কালার আছে। যেমন এই যে এখানে দেখি এই যে এই একটা ইমেজ, ঠিক আছে, এই একটা ইমেজ এখানে তিনটার মতো কালার আছে, 3-4টার মতো। এই একটা ইমেজ এখানে একের অধিক কালার আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা-5টা কালারের মতো এখানে কালার আছে। তো এরকম একটা পিকচারে কয়টা কালার আছে সে অনুযায়ী আমরা এখান থেকে এই যে অপশনগুলো 3 কালার, 6 কালার, 16 কালার, ঠিক আছে, এই অপশনগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমাদের এটা যেহেতু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, সেহেতু আমরা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা করে দিলাম। দেওয়ার পরে দেখেন কন্ট্রোল জেড দেই, এই যে জুম করতেছি দেখেন এটা ফেটে যাচ্ছে, তার কারণ এটা ইমেজ আছে, এটা হলো রাস্টার ফাইল। আমরা এই যে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন দিলাম সাথে সাথে যে এটা এখন ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। এখন যতই জুম করি এটা এখন আর ফাটবে না, ফাটতেছে না, দেখেন ভেক্টর কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এটা কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। এই যে এখানে একটা অপশন আছে এক্সপ্যান্ড, এই এক্সপ্যান্ডে ক্লিক করলাম, এটা এখন ভেক্টর ফাইলে পরিণত হয়ে গেছে, ফাইনালি রূপান্তর হয়ে গেছে। এখন আমাদের অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে সেগুলো ডিলিট করে দিতে হবে। এটা সিলেক্ট করলাম, এই যে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এই যে ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে এই যে ডিলিট করে দিলাম, এই যে ডিলিট করে দিলাম, এই যে এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম।
এটা আমাদের ফাইনালি এই যে রিলিজ কম্পাউন্ড পাথ করা যাবে, এই যে আলাদা আলাদা, ঠিক আছে, প্রত্যেকটা এখন আলাদা আলাদা করা যাবে। অর্থাৎ এটা এখন ফাইনালি ভেক্টরে পরিণত হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। চাইলে পল্লব ভাইয়ের ছবিকেও এই পিকচার থেকে ভেক্টরে পরিণত করা যাবে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখেন এই যে এখানে আমাদের গ্রুপ সিলেকশন টুলস আছে। গ্রুপ সিলেকশন টুলস এর কাজ জানেন? এটার কি কাজ? ডাইরেক্ট সিলেকশনের কাজ। আচ্ছা, গ্রুপ সিলেকশন টুলস এর কাজ কি দেখেন। এইটা হলো ভাই এটা তো মনে হয় করাইছিলেন কিন্তু মনে নেই। আচ্ছা, করাইছিলাম না? হ্যালো, না ভাইয়া এটা করানো হয় নাই। ওই সোহানা জি ভাই স্কয়ার কোম্পানির লোগোটা করছিলেন এটা দিয়ে। ওই যে অবজেক্টে গিয়া স্পেস প্রিন্ট করে যে কাজ করেছিলেন। না ওইটা না, এটা দিয়ে ভাইয়া হচ্ছে না স্কয়ার কোম্পানির লোগো এটা করছিল। দিয়ে ইন্সপায়ার কোম্পানির লোগো করা হয়েছিল তো। মার দেওয়া আপনাদের সবাইকে এই মার তো দেব। সাবাস আরিফা। আরে ওইটা হচ্ছে আপনার আরেকটা কাজ। ওটা ওই আপনার পাতে যে কাজটা করা হয়, গ্রিড টু স্পিড এরকম একটা আল্লাহ, আচ্ছা থাক আবার করতে। কিন্তু এরকম তো কাজ করেছেন মনে হচ্ছে ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন বিভিন্ন কালারের কিছু রেক্টেঙ্গেল শেপ আছে। এখন আমি যদি সিলেকশন টুলস দিয়ে এটাকে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হবে। আমি যদি এটাকে ক্লিক করি, সবগুলো একসাথে যদি সিলেক্ট করি সবগুলো একসাথে সিলেক্ট হবে। এখন দেখেন আমি যদি এই চারটাকে একসাথে গ্রুপ করি, এই যে দেখেন গ্রুপ করে দিলাম, হ্যাঁ, কন্ট্রোল জি। দেখেন আমি যদি এখন রেক্টেঙ্গেল দিয়ে এই চারটাকে একসাথে ক্লিক করি তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখলাম, এই দেখেন শুধুমাত্র এটাতে ক্লিক করলাম এটা সিলেক্ট হচ্ছে, কিন্তু যখন গ্রুপ করলাম, গ্রুপ করার পরে যখন আমি ক্লিক করতেছি তখন কি একটা সিলেক্ট হচ্ছে নাকি ওই চারটাই সিলেক্ট হচ্ছে? বলেন তো, কথা বলেন, কথা বলেন। জি ভাইয়া, চারটায় সিলেক্ট হচ্ছে ভাই। চারটাই সিলেক্ট হচ্ছে, তাই না? দেখেন আমি এই কয়টাকে একসাথে গ্রুপ করি, এই কয়টাকে কন্ট্রোল জি দিলাম, দিয়ে গ্রুপ করে নিলাম। এখন দেখেন যখন আমি ক্লিক করতেছি যে কোনো একটার উপরে, আমাদের সব কয়টাই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, সব কয়টা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি যদি এই সিলেক্ট থাকা অবস্থায় দেখেন কালার পরিবর্তন করি, এই যে সবগুলার কালার পরিবর্তন হচ্ছে কি? জি সবগুলার কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই চারটাকে যদি একসাথে গ্রুপ করি, এই কয়টাকে করি, হ্যাঁ, এই কয়টাকে করি একসাথে গ্রুপ। দেখেন যদি কালার পরিবর্তন করি তাহলে এই সব কয়টা একসাথে কালার পরিবর্তন হচ্ছে, তাই না?
এই এই সবকটা একসাথে কালার পরিবর্তন কেন হচ্ছে, এগুলো গ্রুপ করা আছে এই জন্য কালার পরিবর্তন হচ্ছে। দেখেন এই সবগুলো একসাথে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে সবগুলো একসাথে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখন আমি এই যে কালার পরিবর্তন করলাম, দেখেন সবগুলা কিন্তু কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, সবগুলো একসাথে গ্রুপ করা আছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমার গ্রুপ করা আছে, কিন্তু আমি যদি অন্য একটা কালার পরিবর্তন করতে চাই, মনে করেন এই যে এখানে যে 4টা রেক্টেঙ্গেল আছে, এই 4টার মধ্যে থেকে এই কর্নারের যে রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলটার আমি অন্য একটা কালার দেব, কিন্তু এগুলো তো সব একসাথে গ্রুপ করা আছে। আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন সব একসাথে সবগুলো একসাথে সিলেক্ট হচ্ছে। আমি যদি এখান থেকে কালার পরিবর্তন করি, দেখেন সবগুলো কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখন আমাকে কি করতে হবে, এটাকে যদি আমি কালার দিতে চাই আলাদা একটা, কি করতে হবে, আনগ্রুপ করতে হবে, তাই না? এই যে একবার আনগ্রুপ করছি, আবার এইটার সাথে এটা গ্রুপ করা ছিল, এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে তারপরে এটা সিলেক্ট করে তারপরে এখান থেকে এটার কালার, মনে করেন এই কালারটা পরিবর্তন করতে হবে। করার পরে আবার কি করতে হবে, আবার যেভাবে গ্রুপ করা ছিল, এই যে কন্ট্রোল জি দিয়ে এই গ্রুপ করলাম, আর এরপরে আবার এইগুলা সব একসাথে সিলেক্ট করে গ্রুপ করলাম। তো এইভাবেই তো করতে হবে, তাই না? কথা বলেন। তাছাড়া কি, ভাইয়া জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু এটা অনেক ঝামেলার কাজ না? একবার আমি গ্রুপ করছি, আবার এগুলাকে আনগ্রুপ করো, আনগ্রুপ করে আবার কালার করো, আবার গ্রুপ করো, অনেক ঝামেলার কাজ না? জি ভাইয়া। কিন্তু আমি এই যে দেখেন এগুলা গ্রুপ করা অবস্থাতে আমি এটা যদি কালার পরিবর্তন করতে চাই, তাহলে আমরা এই যেখান থেকে এই টুলসের মাধ্যমে করতে পারি। কিভাবে দেখেন, আমার এটা কালার পরিবর্তন করার প্রয়োজন, আমি শুধু যদি এটাতে ক্লিক করি শুধু এটাই সিলেক্ট হবে। এখন আমি এটা এখান থেকে এই যে কালার পরিবর্তন করে দিতে পারি, কালার পরিবর্তন করে দিতে পারি। এই যে দেখেন কালার পরিবর্তন হচ্ছে, আনগ্রুপ কিন্তু হয়নি। এই দেখেন আমি যদি আবার সিলেকশন টুলসে যাই, দেখেন সবগুলা কিন্তু গ্রুপ অবস্থাতেই আছে। এই যে দেখেন সবগুলা গ্রুপ অবস্থাতেই আছে, কিন্তু এই গ্রুপ অবস্থায় থাকার পরেও আমি এই গ্রুপ সিলেকশন টুলসের মাধ্যমে এই যে আলাদা আলাদা করে সিলেক্ট করে কালার পরিবর্তন করতে পারবো। এই যে দেখেন, বুঝতে পারছেন গ্রুপ সিলেকশন টুলসের কাজ কি? জি ভাইয়া। ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ক্লিয়ার ভাইয়া। মজার একটা টুলস না এটা? হ্যাঁ, কি বলেন? বুঝতে পারছেন? তাহলে এবার আমরা এই যে এখানে দেখেন একটা টুলস আছে, ম্যাজিক ওয়ান টুলস। এই টুলসের কাজ কি? এই ম্যাজিক ওয়ান টুলসের কাজ দেখাই, হ্যাঁ সবাই মনোযোগের সাথে দেখেন। এই ম্যাজিক ওয়ান টুলসের কাজ হলো যে এই ম্যাজিক ওয়ান টুলস সে একই কালারের যে অবজেক্ট গুলো আছে সেইগুলাকে সে সিলেক্ট করে। যেমন মনে করেন আমি যদি এই লালের উপর ক্লিক করি, তাহলে এখানে যতগুলা লাল কালার আছে সেই কালারগুলোকে সে সিলেক্ট করবে। এই যে ম্যাজিক ওয়ান টুলস নিলাম, এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে লাল কালার যতগুলো আছে সবগুলো সিলেক্ট করে দিয়েছে, দেখছেন? আবার আমি যদি এই নীলের উপর ক্লিক, এই যে এই কালার যতগুলো আছে এখানে, এই যে এই 4টা আছে, এই যে এখানে 3টা আছে, এই কালারগুলো একসাথে সিলেক্ট করছে। এখন চাইলে আমরা মনে করেন এখানে অনেক রকমের কালার আছে, এখন আপনি চাচ্ছেন যে এই হলুদ কালার যেগুলো আছে বা এই যে নীল কালার যেগুলো আছে, যত কয়টা নীল কালার আছে সবগুলা এখান থেকে আপনি কালারটা পরিবর্তন করে দিবেন। আপনি কি করতে পারেন, ম্যাজিক ওয়ান টুলস নেন, এই যে একটার উপরে ক্লিক করেন, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে, এখানে যতগুলো নীল কালার আছে। আপনি চাইলে এখান থেকে অন্য কালার দিয়ে দিতে পারেন, দেখেন সবগুলো এখন অন্য কালার হয়ে যাচ্ছে। মজার টুলস না এটা? একটা অনেক মজার টুলস। এই যে দেখেন পরিবর্তন করে দিলাম। এখন আমি এই কালারটা যতগুলো আছে সবগুলো একসাথে পরিবর্তন করতে চাচ্ছি, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে পরিবর্তন করে দিলাম।
দেখছেন? আবার আমি চাচ্ছি এই কালার যতগুলো আছে, এই যে এই আর্টবোর্ডে এই কালার, এই এখানে ছোট্ট একটা বিন্দু যদি থেকে থাকে এই কালারের পুরা আর্টবোর্ডের মধ্যে বা পুরা এই স্পেসের ইন্টারফেসের মধ্যে কোথাও যদি এই কালারের ছোট্ট একটা বিন্দু থেকে থাকে, সেই বিন্দুটাকে সিলেক্ট করে দিন। প্রমাণস্বরূপ দেখাই। দেখেন আমি কয়েকটা লাইন নিয়ে নিলাম এই কালারের। এই যে দেখেন ম্যাজিক ওয়ান টুলস নিয়ে এটাকে ক্লিক করি, এই যে দেখেন যতগুলো আছে সবগুলোকে সিলেক্ট করে ফেলছি এই কালারের। এই যে এই কালারের যতগুলো আছে এই যে সবগুলোকে সিলেক্ট করে ফেলছি। এটাতে ক্লিক করি, এই যে যতগুলো আছে সবগুলো একসাথে সিলেক্ট করে ফেলছি। এখন আমরা চাইলে কালারও পরিবর্তন করে দিতে পারি অথবা ডিলিটও করে দিতে পারি। এই যে ডিলিট হয়ে গেছে। অথবা চাইলে গ্রুপ হবে না, কালার চেঞ্জ করতে পারি, ডিলিট করে দিতে পারি, এগুলা করা যায়। এই যে দেখেন যতগুলো ছিল সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। তো ম্যাজিক ওয়ান টুলস এর কাজ বুঝতে পারছেন? কথা বলে না, কি ব্যাপার সবাই কি ডিসকাস? ভাইয়া ম্যাজিক ওয়ান টুলস এর কাজটা কি গ্রুপ অবস্থাতে করা যাচ্ছে না আনগ্রুপ অবস্থায় করছে এটা? গ্রুপ আনগ্রুপ সব অবস্থাতেই হবে, গ্রুপ আনগ্রুপ সব অবস্থাতেই হবে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা মাইক্রোফোন মিউট করেন। মাসুম ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া ক্লাস কি আরেকটু সময় নিবেন? হ্যাঁ আর একটু সময় নেব। আচ্ছা দেখেন আমার স্ক্রিনটা দেখেন, এই যে একটা আইকন নিয়ে আসলাম। হ্যাঁ এটাকে আমি যদি এক্সপান্ড করি, এই যে এখান থেকে ওকে ভাই, ব্ল্যাক এন্ড হোয়াইট, এই যে ভিক্টর করে দিলাম। হ্যাঁ ভিক্টর করে দেওয়ার পরে এটাকে এক্সপান্ড করে দেই। দেখেন এক্সপান্ড করে দিছি। এবার আনগ্রুপ করে দিলাম। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। দেখেন আনগ্রুপ করে দেওয়ার পরে এখন আমার এই যে এই একটা সাদা অংশ, এই যে এইগুলা 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 আমার কি করতে হবে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এই যে অনেকগুলা সাদা অংশ আছে তাই না? এখন আমার কি করা লাগে? জি ভাইয়া সিলেক্ট করে ডিলিট করতে হবে। আবার এইটা সিলেক্ট করে ডিলিট, এইটা সিলেক্ট করে ডিলিট, অথবা শিফট ধরে এইগুলা এগুলা এগুলা সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে তাই না? কিন্তু আমরা এগুলা চাইলে এই যে ম্যাজিক ওয়ান টুলস এর মাধ্যমে, এই যে ম্যাজিক ওয়ান টুলস দিলাম, এই যে এখানে ক্লিক করলাম, তাহলে এখানে সাদা যতগুলো আছে সব একসাথে সিলেক্ট করে ফেললো, ডিলিট করে দিলাম, একবারে ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন? কি ব্যাপার কথা বলেন না কেন? জি ভাইয়া বুঝতে পারছি। কি বলছেন ভাইয়া? এইটা দেখালাম, বুঝেন নাই? বাড়ি একটু দেখ। আচ্ছা আবার দেখেন, দেখেন এটা আমার প্রথমে কি ছিল? একটা ইমেজ তাই না? জি ভাইয়া ইমেজটাকে ট্রেস করি, হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে এটাকে ভিক্টর করে দিলাম। এখন
এটাকে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এখন কি করতে হবে? এই সাদা অংশগুলো ডিলিট করে দিতে হবে। জি তাহলে কিভাবে ডিলিট করব? এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন এই যে ভিতরে অনেকগুলো আছে, এগুলা কি করতে হবে? এক এক করে, এগুলো সিলেক্ট করে হ্যাঁ এই যে এইভাবে ডিলিট করতে হবে, তাই না? অনেক অনেক ঝামেলার কাজ, তাই না? কিন্তু এগুলো একবারেই করতে পারি। কিভাবে? বেসিক সিলেকশন দিলে ওটা একবারে সব সিলেক্ট করে দেবে। হ্যাঁ, এটা দিলে সাদা কালার যতগুলো আছে সবগুলো একসাথে সিলেক্ট করবে, এবার ডিলিট করে দিলাম। জি তাহলে ম্যাজিক ওয়ান টুলস এর কাজটা বুঝতে পারছি। এবার আরো একটা টুলস এর কাজ দেখাই। এই যে দেখেন এখানে লেসো টুলস এর কাজ কি? দেখেন লেসো টুলস এর কাজ হলো, মনে করেন আপনি এই অবজেক্ট একসাথে সিলেক্ট করতে চাচ্ছেন। তো সিলেক্ট করলে আমরা কি করি? এটা সিলেক্ট করলাম, আচ্ছা আগে আনগ্রুপ করি। আনগ্রুপ দেখেন লেসো টুলস এর কাজ কি? আমি চাচ্ছি এইটা একসাথে সিলেক্ট করি। তো আবার কিভাবে সিলেক্ট করা লাগবে? এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটা সিলেক্ট করতে হবে, আবার শিফট প্রেস করে এটা সিলেক্ট করতে হবে, আবার শিফট প্রেস করে এটা সিলেক্ট করতে হবে। কিন্তু আমরা লেসো টুলস এর মাধ্যমে, এই দেখেন লেসো টুলস নিলাম, এই যে টান দিলাম, আবার যেখান থেকে আসছে সেখানে গিয়ে এই যে ফেরত দিলাম। দেখেন এই চারটা সিলেক্ট, এই যে দেখেন দেখেন এই চারটা সিলেক্ট হয়ে গেছে। এই যে যেখান থেকে গেছি সেখানে আবার ফেরত আসলাম, দেখেন এই চারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই যে দেখেন এগুলা কালার পরিবর্তন করে দেওয়া যায়, ডিলিটও করে দেওয়া যাবে। ঠিক আছে, ডিলিটও করে দেওয়া যাবে। এরকম এইগুলা টুলস খুব একটা প্রয়োজন হয় না, আবার অনেক সময় শর্টকাটের জন্য, সহজের জন্য অনেক সময় কাজে লাগে। দেখেন আমি যদি এখান থেকে নিয়ে এই যে এইটা দিলাম, দিয়ে আবার এই যে দেখেন যে দিক দিয়ে লেসো টুলসটা নিয়ে গেছি, এই যে শুধুমাত্র ওই অবজেক্ট গুলা সিলেক্ট হয়ে গেছে। এই হলো লেসো টুলস এর কাজ। বুঝতে পারছেন লেসো টুলস এর কাজ কি? জি এটা সিলেক্ট হ্যাঁ, আজকে এতটুকুই থাক নাকি আর দেখাবো? না ভাই এতটুকুই থাক। বেশি দেখালে মাথায় থাকবে না। আপনারা যতটুকু দেখালাম এটা একবার প্র্যাকটিস করেন, তারপরে আজকে ছুটি। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওতে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সেই সাথে যদি আমাদের অনলাইন ক্লাসে আপনি যুক্ত হতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ ফলো করেন। আমরা যখন আবার পরবর্তী ব্যাচ শুরু করব, আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে আপডেট তথ্য জানানো হবে। আপনারা সেখান থেকে ফর্ম পূরণ করে আমাদের কোর্সের সাথে যুক্ত হতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।